যদি গ্রুপ কি আমি যেটা করব সেটা আমার ইচ্ছা যে অ্যাজ পার ব্যান্ড স্কোর অনুযায়ী হওয়া। তো স্পিকিং ক্ষেত্রে একটু উল্টা হলে ভালো হয়। সেটা হচ্ছে যদি কেউ কম জানে কেউ বেশি জানে এরকম একটা গ্রুপ হতে পারে। কেউ যদি টিচিং মোডে থাকে তাহলে তার জন্য ভালো হয়, আবার যে একটু কম জানে তার জন্য আবার শেখা হয়। এটা একটা করা যায়। মানে আপনাদের এই গ্রুপ ডিসকাশন গুলোতে স্যারেরা খুব বেশি সময় থাকবেন না বা নাও থাকতে পারে। এটা আপনাদের পার্সোনাল গ্রুপ থাকবে। এই গ্রুপটাতে শুধুমাত্র আপনারা নিজেদের মধ্যে নিজেরাই স্কিল ডেভেলপমেন্টের জন্য বা ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য এই গ্রুপটা তৈরি করা হবে। আর এই গ্রুপ বাদে বাকি যে ক্লাস হবে আপনাদের স্পিকিং হবে সেটা তো ক্লাস হবেই এবং এটা রেকর্ডিং ভিডিও থাকবে। আর এইটার জন্য আরো একটা আমি ডিভাইস দিব আপনাদেরকে, যেগুলোতে আপনারা দু একটা অ্যাপস এর নামও বলে দিব যেগুলোতে আপনারা এক্সট্রা ভাবে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। এছাড়াও কিভাবে আপনারা ওই যে রোবট দিয়ে কথা বলবেন এটাও একটু দেখাই দিব। এগুলো ক্লাস শেষে। তবে মেন বিষয় হচ্ছে আপনাদের ক্লাসের কিভাবে কথাগুলো বলবেন সেগুলো আগে শিখিয়ে দিবেন স্যারের কাছ থেকে, এবং ফুল ক্লাস হবে এখানে একদম টোটালি। এখান থেকে সমস্ত প্রকার স্পিকিং এর জড়তা সরলতা বলেন, যত প্রকার কোশ্চিন থাকবে স্পিকিং বিষয়ে, টিপস থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট সবকিছু স্যার এখানে আপনাদেরকে শেয়ার করবেন। ক্লাস মেবি 8টা থেকে 10টা ক্লাস পূর্ণ হতে পারে, ডিপেন্ড অন স্যার এবং তিনি কিভাবে এটা কোর্স মডিউলে সাজিয়েছেন তারপরে। এটা একটা ফার্স্ট। আর সেকেন্ড গুলো হচ্ছে যে অপশনাল, যেগুলো আমি বলেছিলাম যে টেকনোলজির সাথে কিভাবে আমরা এগুলোকে ইউজ করতে পারি সেই বিষয়গুলো অপশনাল, যার লাগবে সে করবে। তো ঠিক আছে, আমি তাহলে এখন স্যারের কাছে যাচ্ছি। তো স্যার কি আছেন? আমি শুনতে পাচ্ছি? Sure, I can hear. Okay, now you can start. Thank you. Assalamu alaikum. Okay, fine. Assalamu alaikum everyone. 33 participants are there. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sir, bhalo achen? Alhamdulillah. Hopefully you all are fine. Right. Okay, so without any further ado, it's already 10:10. That's supposed to be right? As speaking class today, the first class. যেহেতু আমাদের আজকে IELTS এর ফার্স্ট মডিউল ফার্স্ট ক্লাস, আমরা একটা ফুল এনার্জেটিক ভাইব নিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো লেটস বিগিন উইথ মাই প্রেজেন্টেশন পার্ট। স্পিকিং এর টিচারের অ্যাক্টিভিটিস কম থাকা উচিত, দ্যাট ইজ সায়েন্স, ল্যাঙ্গুয়েজ সায়েন্স। টিচার বেশি কথা বলতে স্টুডেন্টদের ডেভেলপমেন্ট কম আসবে। স্পিকিং মিন্স ইউ হ্যাভ টু স্পিক, নট দ্য টিচার, রাইট? সো আমি আমার ইনস্ট্রাকশনটা ক্লিয়ার করব and how you will practice with yourself, with your partners, with your co-workers. These are the things will be discussed in my presentation. Next, I will come up with the resources that should be obviously authentic. এরপরে আমরা একটা কোশ্চেন আনসার সেশন করব যেখানে আপনারা আপনাদের কোয়েরিজ গুলো উত্থাপন করবেন। অলরাইট, সো লেটস বিগিন উইথ the overview of speaking. আমরা জানি স্পিকিং এর তিনটা পার্ট থাকে। আজকে আমরা পার্ট 1 নিয়ে কাজ করব। তিনটা পার্টের ডিটেইলস অ্যাকচুয়ালি আজকে দিয়ে খুব একটা বেনিফিট হবে না আপনাদের জন্য, কারণ আজকে যেহেতু আমরা একটা পার্ট করব, ওই একটা পার্ট সম্পর্কে আমরা ভালো মতো এক্সপ্লেইন করার চেষ্টা করছি। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1 এ কি কি থাকবে? পার্ট 1 এ বেসিক কোশ্চেনস থাকবে, কিছু কমন টপিকে। আমি আপনাদেরকে স্যাম্পলটা দেখাচ্ছি। পার্ট 2 তে একটা টপিক থাকবে, পার্ট 3 তে 2 থেকে 3টা টপিকের উপর এক্সামিনার কোশ্চেন করবে। So I'll share the screen here with you. Allow me. Okay, IELTS speaking module. কি গ্রুপে কল দিচ্ছে? এই যেন গ্রুপে কল দিচ্ছে নাকি? গ্রুপে কল দিচ্ছে কে? এদিকে ফোন নাম্বারটা কার? এইটা দেখা যায়। আকাশ সাহা মনে করছে গ্রুপে কলটা কেটে দেন। আচ্ছা, যাই হোক, স্পিকিং মডিউল
স্পিকিং পার্ট 1, পার্ট 1 এ আমাদের কোশ্চেন গুলো হবে এরকম, এরপর আমি ডিটেলসে যাচ্ছি। ফর এক্সাম্পল ফুড অ্যান্ড ডায়েট, হ্যাঁ এটা একটা টপিক। বাট বিফোর স্টার্টিং এই জাতীয় টপিকে কোশ্চেন আসার আগে এক্সামিনার উইল স্টার্ট দ্য এক্সামিনেশন উইথ সাম বেসিক ইন্ট্রোডাকশন। আপনি যখন এক্সাম হলে ঢুকবেন, থিঙ্ক অ্যান্ড ইমাজিন ইউরসেলফ at the door of the examiner. এক্সামিনারের দরজায় আপনি দাঁড়িয়ে আছেন। So inside the room there is the examiner waiting for you and you need to seek the permission first. পারমিশনটা প্রথমে নিয়ে নিতে হবে, হ্যাঁ? That is mandatory. In my as speaking test, I begged for the permission, but the first time, at the very first time, the examiner didn't allow me to ask questions. Didn't allow me to enter the room. তো আমার একটু ওয়েট করতে হয়েছিল যে আমার এক্সামিনার আমাকে will let me in. তো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যে এক্সামিনার যদি ফিজিক্যাল টেস্ট হয়, হ্যাঁ এখন অবশ্য বেশিরভাগই অনলাইন টেস্ট হয় স্পিকিং এ। তো যদি আপনারা ফিজিক্যাল এক্সামিনারের সাথে টেস্ট অ্যাপিয়ার করেন তখন আপনি পারমিশন নেবেন, এটা হচ্ছে একদম ফার্স্ট ক্রাইটেরিয়া। ওকে, দ্য নেক্সট ইজ এক্সামিনার ঢোকার সাথে সাথে আপনাকে ওয়েলকাম করবে, সামহাউ ডু কাম ইন এন্ড হ্যাভ ইউর সিট, এরকম কিছু একটা বলবে সে। তো এক্সামিনার বলার পরে আপনি যেন আপনার সিট টেক করেন, এটা খেয়াল রাখবেন। দিজ আর দ্য ম্যানার্স, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কারণ এক্সামের সময় আমরা অনেক প্যানিক থাকি, এই সময় অনেক কিছু মিসম্যাচ হয়ে যেতে পারে। বাট বি রিল্যাক্সড। এক্সামিনার আপনি বসার পরে সে নিজের ইন্ট্রোডাকশন দিবে ফার্স্ট, তার নামটা বলবে, তার এক্সামিনার নাম্বারটা বলবে, এক্সাম ডেট বলবে, সে নিজে থেকে কিছু সেন্টেন্স বলবে, হ্যাঁ তখন আপনি চুপ থাকবেন। আপনি যদি তার কোনো সেন্টেন্স না বুঝতে পারেন তখন, বা এক্সামিনার নাম্বারটা বুঝতে না পারেন, বলবেন না যে মিস্টার এক্সামিনার রিপিট ইউর নাম্বার, এটা বলার দরকার নেই, হ্যাঁ বিকজ দ্যাটস নট ইউর পার্ট, এটাতে আপনার কিছু আসে যায় না। এক্সামিনারের ফর্মালিটি হচ্ছে যে আপনাকে তার ডিটেলস একটু বলে নিবে, তার এক্সামিনার নাম্বার, তারপরে হচ্ছে এক্সাম ডেট, এগুলো বলবে। তারপরে হচ্ছে আপনাকে একটা কোশ্চেন করবে। বেসিক্যালি দ্য এক্সামিনার স্টার্টস উইথ ইউর নেম, নাম জিজ্ঞেস করবে, ক্যান আই নো ইউর নেম প্লিজ, বা হোয়াটস ইউর ফুল নেম, হোয়াটস ইউর নেম, এরকম কিছু একটা জিজ্ঞেস করবে, হ্যাঁ। সো তখন নামটা আপনার সিম্পলি এক্সপ্লেন করা উচিত, এক্সাজারেশন করবো না। এখানে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের খুব কমন একটা টেন্ডেন্সি হচ্ছে, শুরু করে হচ্ছে মাই নেম ইজ ড্যাশ, মাই প্যারেন্টস কল মি ড্যাশ। একটু এক মিনিট সময় দেন, হ্যাঁ আরো যদি তিনজন জয়েন করবেন একটু 1 মিনিট যদি add করে দিন। আচ্ছা ওয়েট করবো তাদের জন্য। 1 মিনিট জাস্ট 30 সেকেন্ড, সরি 60 সেকেন্ড। অলরাইট অলরাইট। শুরুর দিকে ইনফরমেশন গুলো আসলে মিস না করাই উচিত, খুব গুরুত্বপূর্ণ। স্টুডেন্টরা সাধারণত অফলাইন ক্লাসে দেরি করে, হ্যাঁ কারণ রাস্তা জ্যাম থাকে। আর অনলাইন ক্লাসে দেরি করে কোথায় জ্যামের কারণে? স্যার সবাইকে মিউট করে দিলে ভালো হতো, এখানে নয়েজ হচ্ছে তো, যে আপনার কথাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না। আমি স্ক্রিন শেয়ারে আসি, বুঝছেন, আমাকে একটু পরপর মিউট করতে লিখবে, এটা মুশকিল। আপনারা একটু শিক্ষিত হয়ে যান কিছুক্ষণের জন্য, নিজে নিজের মিউট করেন। আর যদি একান্তই ডিস্টার্ব হয় তাহলে আমারই করতে হবে। এই তো সবাই মিউট আছে। আচ্ছা রোহিত ভাইয়া, টাইম হলে বলবেন, হ্যাঁ।
আচ্ছা, কি যেন কোশ্চেন করতেছে স্যার, কোথায় গেলেন? না, আমি জি, আছি। স্যার, এবার শুরু করে দিতে পারেন। আমাদের দুই একজন পার্টিসিপেন্ট এখনো বাস স্টেশনে পৌঁছায় নাই, এই জন্য বাস ছাড়লাম না। জি, আপনি এবার স্যার শুরু করতে পারেন। তারা পাঠিয়ে দিন। লেটস ওকে। কিক অফ। আগের স্লাইডে চলে যাই। স্যার, আপনি শুরু করতে পারেন। জি। হ্যাঁ, ওকে। ওকে, আমরা ডিসকাশনে ছিলাম হচ্ছে এক্সামের সকালবেলা আপনি কি কি পান করবেন, কি কি পান করবেন না, ওই জায়গায় ছিলাম, তাই না? সাধারণত এক্সামটা সকাল টাইমেই হয়। আমি আবার একটু ব্যাকের থেকে শুরু করছি, যারা 2 একজন পরে আসছে। সাধারণত সকালে টাইম দেওয়া থাকে আপনারা 9টা থেকে 11টা 12টা, এরপরে আস্তে আস্তে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত এরকম শিডিউল থাকে। হ্যাঁ, তো নর্মালি ওই দিন সকাল থেকে আপনারা একটু ইংলিশ বেশি বেশি শুনবেন, ভিডিওগুলো যেগুলো দেখে আপনি বুঝতে পারেন, এরকম ভিডিওগুলো শুনে শুনে প্র্যাকটিস করবেন। তারপরে এক্সাম হলে যখন যাচ্ছেন, বি রিল্যাক্সড, কুল। এক্সামিনারের সাথে আপনার দেখা হবে হচ্ছে 1-to-1 একটা সেশনে। এক্সামিনার রুমে ঢোকার আগে একটা পারমিশন নিয়ে নেবেন। পারমিশন নিয়ে ভিতরে ঢুকে এক্সামিনার আপনাকে নর্মালি বসতে বলবে প্রথমেই। বসার পরে এক্সামিনার আপনাকে তার নিজের ডিটেলসটা বলবে, তার ক্যান্ডিডেট নাম্বার, সরি তার এক্সামিনার নাম্বার, তারপরে হচ্ছে এক্সাম ডেট, হ্যাঁ, এরকম কয়েকটা ফর্মালিটিস, কয়েকটা কোড বলবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াটস ইউর নেম, মে নো ইউর নেম প্লিজ, এরকম কিছু একটা বলবে। তো আমি যে জায়গায় থেমে গিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি এক্সামিনিস যারা, তারা নর্মালি মুখস্থ কয়েকটা সেন্টেন্স বলে এই জায়গাটা। অনেক জায়গায় বলে, এই জায়গায় যেটা বলে সেটা হচ্ছে মাই নেম ইজ ড্যাশ, মাই প্যারেন্টস কল মি ড্যাশ, অ্যান্ড ইউ ক্যান কল মি ড্যাশ। এই যে একটা মুখস্থ ফরম্যাট হয়ে গেছে, দিস ইজ রিয়েলি স্যাড। এক্সামিনাররা বুঝে যে আপনি ট্যাবলেট খেয়ে আসছেন। এই ট্যাবলেট খেয়ে স্পিকিং করলে আপনার স্পিকিংটা খুবই আর্টিফিশিয়াল হবে। আপনি মনে করতেছেন যে আমি তো ঘুমায় বলছি, ঘুমায় বলার পরে এক্সামিনার আপনাকে ঘুমায় ঘুমায় মার্ক দিবে। কারণ এগুলো শুনতে শুনতে তারা অভ্যস্ত। তারা ধরেন হাজার হাজার স্পিকিং টেস্ট নিয়েছে, কে মুখস্থ করে আসছে আর কে ন্যাচারালি কথা বলতে জানে, এটা তারা আসলে 2-4টা বাক্য শুনলে বুঝতে পারে। তো প্রথমে এই কাজটা করবেন না, এটা হচ্ছে আমার অ্যাডভাইস, যে এভাবে মুখস্থ না বলে একদম সিম্পলি বলেন, ওয়েল মাই নেম ইজ আশরাফুল ইসলাম এন্ড মাই নেক ইজ ড্যাশ। অমুক এটা ডাকে এটা ডাকে, and তুমি এটা ডাকতে পারো, এগুলো বলবেন না। খুব কম মুখস্থ, মানে এটা মুখস্থ ফরম্যাট হয়ে গেছে। একদম সিম্পলি প্রথমে আপনার নামটা বলেন, মাই নেম ইজ ড্যাশ এন্ড মাই নিক নেম ইজ ড্যাশ। দ্যাটস ইট। নামের মধ্যে আপনাকে কোনো স্কোর দিচ্ছে না, তবে নেগেটিভ ইমপ্রেশন তৈরি না করার জন্য মুখস্থ কিছু বলবো না আপনাকে। ওকে, এইটা প্রথম পার্ট। সেকেন্ড, তারপরে খুব সম্ভবত এক্সামিনার আপনার প্রফেশনটা জিজ্ঞেস করবে। এটা নর্মালি সবাইকেই জিজ্ঞেস করে, হোয়াট ডু ইউ ডু, ডু ওয়ার্ক অর স্টাডি। আপনি আপনার প্রফেশনটাকে ক্লিয়ার করে দিবেন প্রথম বাক্যে, আই এম এ স্টুডেন্ট, আই এম ডুইং মাই ব্যাচেলর ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। অথবা কেউ যদি মানে স্টুডেন্ট না হন বা স্টাডি না করেন, অন্য প্রফেশনে থাকেন, বলবেন যে আমি ডক্টর and I have been working in this sector for last 8 years. এই আনসার গুলোতে 2টা বাক্যই ম্যাক্সিমাম ওকে। এখানে আর বেশি কোনো কারুকার্য দেখানোর দরকার নাই। এখানে চাইলে আপনারা কিছু লেস কমন ফ্রেজ ইউজ করতে পারেন যদি আপনার এই জিনিসগুলো আয়ত্ত থাকে বা চলে আসে। যেমন what do you do, do you work or study, এটা বললেন প্রফেশনালি আই এম আ ব্যাংকার,
but I do study also for my higher education in abroad. Professionally আমি একজন ব্যাংকার, একটু আমি আমার হায়ার এডুকেশন বাইরে করার জন্য পড়ালেখা করি। কিপ ইট সিম্পল। এরকম একটা দুইটা তিনটা কোশ্চেনের পরে আমি আপনাদের সামনে যে টপিকটা ওপেন করে রেখেছি, এখান থেকে মূলত এক্সামটা শুরু হয়। হ্যাঁ, সেখানে হোম নিয়ে কোশ্চেন হতে পারে, বিভিন্ন টপিক হোম নিয়ে হতে পারে, আপনার হোম ডিস্ট্রিক্ট নিয়ে হতে পারে, অ্যাপার্টমেন্ট যেটা নিয়ে হতে পারে, এখানে আছে ফুড এন্ড ডায়েট টপিক। এরকম টপিক 2 থেকে 3টা বা 4টা টপিকে কোশ্চেন করতে পারে এক্সামিনার। 4টা সাধারণত হয় না, 3টা ম্যাক্সিমাম টপিকে পার্ট 1টা শুরু হয়। তো টোটাল এক্সাম আজ স্পিকিং এর টোটাল এক্সামটা হচ্ছে আমাদের 11 থেকে 14 মিনিট। এই 11 to 14 মিনিটস এর মধ্যে পার্ট 1 এ আপনার সাথে এক্সামিনারের কনভারসেশনটা হবে হচ্ছে 5 to 6 মিনিটস। অলরাইট, 5 থেকে 6 মিনিট এক্সামিনার পার্ট 1 এর এই কোশ্চেনগুলো আপনাকে করবে। ইন্ট্রোডাকশন পার্ট যেটা বললাম এতক্ষণ, আপনার নাম, প্রফেশন, এটা করার পরে এবার এক্সামিনার তার মেইন এক্সামের পার্টে চলে আসলো। সে এখানে বিভিন্ন টপিক কোশ্চেন করতে পারে। এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, কেন কুক, ফুড অ্যান্ড ডায়েট, এরকম ছোট ছোট কোশ্চেন। ক্যান ইউ কুক, ডু ইউ ডু দ্যাট, বা তোমার ফ্যামিলিতে কে এরকম আছে, এই মানে আপনি রিলেটেড কিছু কোশ্চেন পার্ট 1 এ হবে। এবং অ্যান্সার গুলো দেখেন এখানে খুব ফরমেটিভ হয়েছে। আমি মূলত এই স্লাইডটা এই জন্য দিয়েছি যাতে আপনারা যারা কি বলবো, স্পিকিং এ কয়টা বাক্য বলবো, কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্স বলবো, এই জিনিসটা যারা ক্লিয়ার না, এবং আমাদের অনেকেই ইংরেজিতে ভালো, আইএলটিএস এর অনেক মডিউলেই ভালো পারফর্ম করতে পারে, কিন্তু এই যে স্পিকিং এসে তারা আসলে মুখ খুলতেই চায় না। তাদের জন্য একটা ফরম্যাট এখানে দেখেন, এই যে কালো করে যেটা লেখা আছে বাম পাশে PEARL, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটু আগে বোঝাবো আপনাদেরকে, তারপরে হচ্ছে আমি আনসারটা দেখবো। PE যেটা প্রথমে, হ্যাঁ, এটার মানে হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশন। A for answer, R for reason, L for look back। কি বললাম? PE phrasal, A for answer, R for reason, L for look back। আপনার আনসারটা শুরু করতে হবে টেক্সট ফ্রেজাল এক্সপ্রেশন দিয়ে, করলে ভালো। সব আনসার শুরু করতে হবে এমন না, বেশিরভাগ আনসারের শুরুতে এরকম ছোট ছোট কিছু কানেক্টর টাইপ দিলে আপনার আনসারটা অর্গানাইজড হবে এবং এটা শুনতে সুন্দর লাগবে। যেমন এখানে দেখেন বললো ও ইয়েস, আবার এখানে বলছে অনেস্টলি, এখানে বলছে ওয়েল, এটা শিখে নিবে। এরকম অনেকগুলো এক্সাম্পল এখানে আছে, আমরা দেখবো। এইগুলো দিয়ে কথা শুরু করাটা একটা আর্ট। স্পিকিং এ আসলে মূল টার্গেটটা থাকবে যে এক্সামিনারকে আপনি ইমপ্রেস করে আসতে পারেন, তাহলে ভালো টেস্ট করবো। আর যদি কিভাবে নিজে পার পাবো, দম নিয়ে ফিরতে পারলেই বেশি, এই টেন্ডেন্সি নিয়ে যারা যাবেন তাদের দেখবেন অক্সিজেনের ঘাটতি হবে, পরে বের হয়ে হয়তো হসপিটালে অক্সিজেন নেওয়া লাগতে পারে। আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ার করতে পারছেন সবাই? একজন একটু কনফার্ম করেন তো। স্যার স্যার শোনা যাচ্ছে ভালোভাবে? শোনা যাচ্ছে না। মনে হচ্ছে যে ফ্যানের বাতাস হচ্ছে ইয়াতে আমার এখান থেকে হচ্ছে আওয়াজ, জানেন? জি স্যার, বেশি ক্লিয়ার না। বুঝতে পারিনি, আরেকবার। স্যার আপনার সাউন্ডটা ক্লিয়ার না স্যার, আপনার কথাগুলো খুব স্লো আসতেছে। তাহলে একজন ভালো শুনছে, একজন খারাপ কেন? সবাই কি এরকম পাচ্ছেন? আমার সাউন্ডটা একদম ক্লিয়ার? স্যার আমার এখান থেকে একটু দেখতেছি জি স্যার, সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার কাছে আপনার ভয়েস ক্লিয়ার স্যার। স্যার যদি কারোর আমার কাছে কাছেও ক্লিয়ার স্যার। ক্লিয়ার থাকে তাহলে আমার নেটে প্রবলেম থাকলে তো কারোর কাছে ক্লিয়ার যাবে না, তাই না? যদি কারোর প্রবলেম হয় একটু মানে রিকানেক্ট করেন। স্যার ভয়েস ক্লিয়ার, কিন্তু স্যার আস্তে আসতেছে স্যার। আস্তে আসতেছে, একটু জোরে কথা বলবো? মাইক নিয়ে একটু জোরে বলেন স্যার, জোরে বলেন। জোরে বলবো না, জোরে। আচ্ছা,
নর্মাল ভয়েসের চেয়ে জোরে আসলে বেশিক্ষণ বললে ভুলেই যাবো নিজে যে কি বলছিলাম। তো চেষ্টা করি, সবার তো শুনতে হবে। ওকে, তাহলে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছি। ওকে, যেখানে ছিলাম সেটা হচ্ছে কানেক্টর দিয়ে শুরু করা। হ্যাঁ, এটা বেস্ট। ওই যে কানেক্টর গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ও ইয়েস, অনেস্টলি, ওয়েল, এই জিনিসগুলো আপনাকে এক্সামিনারের কাছে একটা এক্সট্রা ইমপ্রেশন তৈরি করবে। এক্সামিনার বিভিন্ন কানেক্টরের ব্যবহার দেখলে সে বুঝবে যে আপনি আসলে কথা শুরু করার স্টাইলটা জানেন। হ্যাঁ, তো মুখস্থ সবগুলো মানে কোথায় কোনটা দিবেন এটা বুঝতে হবে। মুখস্থ করে শুধু র্যান্ডম যেখানে যেটা মনে আসে দিয়ে দিলাম, এরকম করলে কিন্তু আবার প্রবলেম। এজন্য মানে প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন কথার সাথে আমি কোন কানেক্টর দিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ। না হলে এটা একটা সাইড এফেক্ট আছে। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, আপনারা দেখা যাচ্ছে যে অনেকে মুখস্থ করে একটার জায়গায় একটা দিয়ে দিলেন, সেটা প্রবলেম কি হতে পারে। যেমন দেখেন 2 নম্বর কোশ্চেনটাতে আমরা, হু ডাজ দ্য কুকিং ইন ইয়োর ফ্যামিলি? অনেস্টলি, অনেস্টলি কেন বলছে? অনেস্টলি মানে কিন্তু সত্যি কথা বলতে। হ্যাঁ, তো এখানে এটা বলার কারণ হলো, কারণ সে নিজে তো করে না, সত্যিটা বলছে যে আসলে আমি তো করি না, আমার মা করে, মাই মম ডাজ। এই জন্য কথাটা অনেস্টলি দিয়ে শুরু হলো। ঠিক আছে, এই জন্য আপনাকে প্রথমে একটু খেয়াল রাখতে হবে যে আমি কোন কানেক্টরটা কোথায় ইউজ করছি, এটা একটু খেয়াল রাখবো। ওকে, নেক্সট, ফ্রেজাল এক্সপ্রেশন। এরকম ফ্রেজাল এক্সপ্রেশন অনেক আছে, মুখস্থ করবেন না। আমরা ওভার টাইম এই যে স্লাইডের মাধ্যমে দেখবো, বিভিন্ন অডিও ভিডিওতে শুনবো, শুনতে শুনতে যেটা হবে, দেখতে দেখতে যেটা হবে, এটা ন্যাচারাল। তো আপনি যদি বলেন যে স্যার আমাদের কানেক্টর গুলো একটা লিস্ট দেন, মুখস্থ করি, এটা হচ্ছে আমাদের একটা বাঙালির প্রবলেম। এই কাজটা করবেন না। আমি লিস্টও দিব না, আমি কিন্তু কোশ্চেনের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে অ্যান্সারের মধ্যে। ঠিক আছে, সো এটা করা যাবে না। এটা করলে কি হবে, আপনাদের স্পুন ফিডিং হবে, আপনারা এটাকে প্রপার জায়গায় ইউজ করতে পারবেন না। ওকে, নেক্সট, ফ্রেজাল এক্সপ্রেশনের পরে হচ্ছে আমাদের অ্যান্সার। কথা পেঁচানো যাবে না। ফ্রেজাল এক্সপ্রেশন শেষ হওয়ার সাথে সাথে অ্যান্সারটা দিয়ে দিবেন, কারণ খুব ভূমিকা পেঁচানো এই জিনিসগুলো এক্সামিনাররা পছন্দ করে না। তারা বোঝে যে আপনি আসলে ইংলিশ বোঝেন না, এটা আবার তারা বোঝে। হ্যাঁ, ডিরেক্ট অ্যান্সার দেওয়াটাই উচিত, ভালো। ও ইয়েস, আই লাভ টু কুক। তো আই লাভ টু কুক, এটা হচ্ছে আপনার সরাসরি অ্যান্সার, কারণ কোশ্চেন ছিল ক্যান ইউ কুক। এরপরে রিজন। রিজনটা আসলে সব অ্যান্সারে নাও থাকতে পারে, এক্সপ্লানেশন আসতে পারে, কিন্তু আমি পার্ল শব্দটা ঠিক রাখার জন্য এখানে আর রিজন দিয়ে দিয়েছি। এখানে কখনো কখনো রিজন বা ওয়াই বা কারণের পরিবর্তে এক্সপ্লানেশনও আসতে পারে। অনেস্টলি এখানে দেখেন এক্সপ্লেইন করছি কথাটাকে, অনেস্টলি আই ডোন্ট থিংক আই ক্যান কুক ভেরি ওয়েল, বাট আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট। আগের কথাটাকে এক্সপ্লেন করে দিল যে আমি কুকিংটা পছন্দ করি, কিন্তু সত্যি কথা বলতে আমি আসলে খুব ভালো রান্না পারি না, বাট আমি চেষ্টা করি। এরপরে লুপ ব্যাক মানে হচ্ছে সামারি করে দেওয়া আনসারটা, মানে যেখানে শেষ করছেন আপনি এটা বুঝতে দেওয়া যে আমার আনসারটা শেষ। সেটা হলো কনক্লুডিং লাইন, আই কনসিডার ইট ওয়ান অফ মাই হবিস। আই কনসিডার ইট ওয়ান অফ মাই হবিস। এটা হচ্ছে আপনার আনসারের কনক্লুশন। তাহলে দেখেন কথা খুব বেশি না, আবার একদম শর্টও না, যেন একজন লিসনার যে আপনার কথা শুনতে চাচ্ছে সে যেন আপনার উত্তরটা শুনে স্যাটিসফাইড হয় যে হ্যাঁ ভালোই বলেছে। এই বিষয়টা ক্লিয়ার করা। নেক্সট, পরেরটা দেখি আমরা আরো কয়েকটা আনসার অ্যানালাইসিস করব যাতে আমাদের ফরম্যাটটা ক্লিয়ার থাকে, তো আমরা নিজেরাও যেন এইভাবে ছোট ছোট করে কথা শুরু করতে পারি। আচ্ছা, হু ডাজ দ্য কুকিং ইন ইওর ফ্যামিলি? হু ডাজ দ্য কুকিং ইন ইওর ফ্যামিলি? আচ্ছা, একটা জিনিস রিকোয়েস্ট করতে ভুলে গেছি আপনাদের। হ্যাঁ, রিকোয়েস্টটা হচ্ছে স্পিকিং ক্লাসে আমি যে আপনাদের বাক্যগুলো বলছি, ইউ মাস্ট ট্রাই টু রিপিট আফটার মি, বিকজ ইফ ইউ অনলি লিসেন টু মি জাস্ট খুব মনোযোগ দিয়ে শুনছেন যে হোয়াটস আর স্পিকিং, তাহলে আপনার লিসনিং শুধু হচ্ছে, বলার প্র্যাকটিসটা হচ্ছে না। যখন আমি বললাম হু ডাজ দ্য কুকিং, আপনিও চেষ্টা করবেন আমার মতো করে বা আমার চেয়ে আরো ভালো করে নিজে নিজেই বাক্যটা বলে ফেলতে, যাতে করে আপনার মুখে স্পিকিংটা চলে আসে, মানে আপনি নিজেও যেন প্র্যাকটিসের মধ্যে। শুধু শুনলে তো স্পিকিং ক্লাস হচ্ছে না, স্পিকিং ক্লাস হচ্ছে। তো আমি বোঝানোর জন্য কিছুক্ষণ এই লেকচারটা দিব, তারপরে আপনাদের প্র্যাকটিসের জন্য ছাড়বো। ফরম্যাট গুলো একটু ক্লিয়ার করে নিয়ে আসুন। নেক্সট আনসার দেখেন, হু ডাজ দ্য কুকিং ইন ইওর ফ্যামিলি? Honestly, my mom does.
Sometimes my older sister cooks for dinner. Oh, আচ্ছা এখানে ও হবে না, এখানে on. On weekends, I sometimes cook too. On weekends, I sometimes cook too. মানে হলো উইকেন্ডে আমিও মাঝে মাঝে রান্না করি। আরো একটা স্যাম্পল দেখে আসেন। What's your main meal in the day? What's your main meal in the day? Well, I can say lunch is my main meal. I usually skip breakfast and I just have light dinner. So it has to be lunch. ঠিক আছে, 4 বাক্যে আছে। প্রথমটা হচ্ছে ছোট্ট একটা কানেক্টর, দেন আপনার অ্যান্সার, তারপর এক্সপ্লেনেশন বা রিজন, তারপর হচ্ছে ফিডব্যাক। On what occasions do you eat special foods? Well, I eat special foods on special occasions like birthday parties, weddings, New Year, and etc. Even on small and simple gatherings, there are special foods too. That means mainly in festivals we have special meals. এখন আসেন, এরকম অনেক স্যাম্পল আপনাদেরকে দেখানো যাবে। যেহেতু স্পিকিং ক্লাস আমাদের এখন থেকে স্পিকিং পার্ট 1, তারপরে পার্ট 2, তারপরে পার্ট 6 সিকোয়েন্স সিরিয়ালি ক্লাসগুলো চলবে। ডিউরিং দিস পিরিয়ড, এই টাইমটাতে আপনারা আপনাদের বাসায় প্র্যাকটিস সহ স্পিকিং এ একটা ওভারঅল ইমপ্রুভমেন্ট কিভাবে আনবেন। ধরেন এখন থেকেই শুরু হচ্ছে, আপনারা এতক্ষণ শুনলেন যে কিভাবে অ্যান্সার শিখতে হয়, পার্ট 1 এর কোশ্চেন গুলো কেমন হয়। সব মিলে পার্ট 1 এ 6 থেকে 10টার মধ্যে কোশ্চেন থাকে, 6 থেকে 10টা। যদি শর্ট শর্ট কোশ্চেন আনসার হয়, এক্সামিনার 10টা পর্যন্ত কোশ্চেন করতে পারে। একটু লং কনভারসেশন হয়, 6-7টার মধ্যে শেষ করে দিবে, 5 থেকে 6 মিনিট স্পেন্ড করবে। তাহলে পার্ট 1 সম্পর্কে আমরা ইনফরমেশন পেলাম, এটা আমাদের প্রথম টার্গেট। সেকেন্ডলি অ্যান্সারটা কিভাবে দিব এটাও পেলাম, যে আমরা এরকম ফ্রেজাল এক্সপ্রেশন দিয়ে শুরু করব, অ্যান্সার দিব, রিজন বা এক্সপ্লেনেশন দিব, তারপরে লুপ ব্যাক বা সামারি লাইন। এই হচ্ছে আমাদের আনসারের ফরমেশন। কেউ যদি ন্যাচারালি স্পিকিং পারে তার এগুলো লাগে না, এমনিতেই সে সুন্দর দিতে পারে। আর আমরা যারা শুরু করছি, কি বলবো বুঝতে পারছি না, আনসার গুলো এলোমেলো হয়, কোথা থেকে শুরু করবো কোথায় গিয়ে শেষ করবো, তাদের জন্য এটা খুব ভালো ফরম্যাট। এভাবে প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনাদের মুখে কথা আসছে, অর্গানাইজ ওয়েতেই আসছে। ওকে, তাহলে দ্বিতীয় কাজ ছিল আমাদের অ্যান্সারটা। এবার আসেন আমরা ওভারঅল আমাদের স্পিকিংটা ডেভেলপ করার জন্য কি করব। প্রথম পিস অফ ইনফরমেশন ইজ ইউ হ্যাভ টু লিসেন টু অ্যান্ড ওয়াচ ভিডিওস। ভিডিও দেখবেন এবং শুনবেন, এই কাজটা ম্যান্ডেটরি সবার প্রতিদিন। ফর এক্সাম্পল, আপনি এখন বাসায় চাচ্ছেন একা একা কিছুক্ষণ স্পিকিং প্র্যাকটিস করবেন, কি করবেন? আপনার বাসায় তো আরেকজন আপনার আইএলটিএস ক্যান্ডিডেট নাই, কি করবেন? এই কমন একটা আমাদের অভিযোগ থাকে, আমাদের একটা কি বলে এটাকে কমপ্লেইন থাকে যে আমার প্র্যাকটিস পার্টনার নাই, কার সাথে প্র্যাকটিস করব? কেউ আপনার সাথে প্র্যাকটিস করা থাকবে না, এটাই স্বাভাবিক। আমাদের জন্য আসলে কেউ থাকে না, আমাদের নিজেদের বের করতে হবে। আপনার সাথে কেউ থাকবে না, আপনার জন্য যে থাকবে সে হচ্ছে মিস্টার ইউটিউব। ইউটিউব ওপেন করবেন, ইউটিউবের সাথে আপনি অনেকক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করলে ইউটিউব মাইন্ড করবে, সে বলবে না যে আমি কাজ করি। আপনি একটা ভিডিও প্লে করবেন, আইএলটিএস স্পিকিং ভিডিও দিয়ে সার্চ দিলে স্পিকিং এর মক টেস্ট গুলো পাওয়া যায়, অথবা যে কোনো ইংলিশ ভিডিও যেখানে ইংলিশ স্পিকাররা লেকচার দিচ্ছে, যেটা শুনে আপনি বুঝেন, যে কোনো ডকুমেন্টারি হতে পারে, হ্যাঁ, বিভিন্ন সাইট বা কার্টুন সাইট ওপেন করলেন, যে কোনো একটা সাইট ওপেন করে ওরা যে কথাগুলো বলে, যেহেতু আপনি আইএলটিএস শুরু করে দিয়েছেন, আইএলটিএস এর স্পিকিং এর যে ভিডিওস গুলো আছে এগুলো দেখলেও ভালো। স্পিকিংটা ওদেরটা প্রথমে শুনবেন, ওদের কোশ্চেনটা শুনলেন, ওদের অ্যান্সারটা শুনলেন, তারপরে আপনি এবার ওদের মতো করে বলবেন। যেমন আপনি যদি ভিডিও ওপেন করেন, আপনাকে এই কোশ্চেনটা বললো যে হোয়াটস ইউর মেইন মিল ইন দ্য ডে, এটা তারা কনভারসেশনে করছে, হ্যাঁ, তো আপনি আবার ভিডিওটা পজ দিয়ে এই বাক্যটা ওই লোকের মতো করে বলার ট্রাই করবেন, হোয়াটস ইউর মেইন মিল ইন দ্য ডে। এইরকম কোশ্চেন আপনি নিজের থেকে বলতে পারছেন কিনা, আপনার টোনটা ক্লিয়ার কিনা, আপনার মুখে জড়তা আছে কিনা, প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে কিনা, এই সবগুলো বিষয় মাথায় রেখে আপনি ওকে শুনতে থাকবেন এবং ওই বাক্যটা ওই ভদ্রলোক বা মহিলা বলার পরে আপনি আবার বলবেন। দিস ইজ হাউ ইউ উইল ডেভেলপ। এরপরে আবার যে অ্যান্সার দিচ্ছে সেও কিন্তু 8-9 ব্যান্ডের, এগুলো আপনার ভিডিওতে পাবেন, 8 ব্যান্ড না 9 ব্যান্ড। ওই ক্যান্ডিডেটের অ্যান্সারটাও কিন্তু আপনার জন্য একটা আদর্শ এক্সাম্পল, ওইটাকে আপনি আবার রিপিট করবেন। সে বললো, ওয়েল আই ক্যান সে লাঞ্চ ইজ মাই মেইন মিল। এবার আপনি এভাবে বলতে পারছেন কিনা, আই ক্যান সে লাঞ্চ ইজ মাই মেইন মিল। যতক্ষণ আপনার মুখে এরকম না আসছে আপনি বারবার শোনেন, বারবার করেন। একটা বাচ্চা কথা শিখে কি হবে?
10 জনের কাছে শুনতে থাকে, শুনতে শুনতে সে ওই জিনিসগুলো ছোট ছোট ওয়ার্ডে ওয়ার্ডে রিপিট করে। এইভাবে ওভার টাইম সে কিন্তু একজন ন্যাচারাল স্পিকার হয় তার মাতৃভাষা। ছোট ছোট বাচ্চারা এখন ইংলিশ বলে কিভাবে? তারা কিন্তু কার্টুন দেখে ইংলিশে, এই জন্য তাদের মুখে ইংলিশটা অনেক সাউন্ড, অনেক স্মুথ। আমাদের বড়দের প্রবলেম হচ্ছে আমরা বেশি পণ্ডিত, আমরা ওই ছোট বাচ্চাদের মতো করে শিখতে চাই না, এই জন্য আমাদের ন্যাচারালি শেখা হয় না। আমরা মুখস্থ করতে চাই বেশি আর শর্টকাট সাজেশন চাই। এই জন্য প্রথম ক্লাসে ক্লিয়ার করে দিলাম, আপনার এই লং জার্নিতে আইএলটিএস এক্সাম দেওয়ার আগ পর্যন্ত স্পিকিং প্র্যাকটিসের মেথড হবে মিস্টার ইউটিউবের সাথে। সেখানে আপনি ঘন্টা খানেক, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অনেক রিসোর্স পাবেন। এগুলো শুনে শুনে নিজে নিজে আপনি রিপিট করবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসে সেকেন্ড প্র্যাকটিস। আপনি যখন মোটামুটি এভাবে টুকটাক বলতে পারেন, হ্যাঁ, অতটা ফ্লুয়েন্সি আসে নাই, মোটামুটি বলতে পারেন, কোশ্চেনও বুঝতে পারেন, তখন আপনি নিজের ভয়েস রেকর্ড করবেন। আমার এক্সামের মনে আছে, আমার আইএলটিএস এক্সামের কিছুদিন আগে আমি রেজিস্ট্রেশন করার পরে আমি ভিডিও ওপেন করতাম আমার ফোনে। তো ভিডিওটা মানে ভিডিও রেকর্ডার, ভিডিওটা আমার সামনে রাখতাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে, তারপর একটা টপিক নিতাম। কি টপিক? ওয়েদার। হ্যাঁ, এটা নিয়ে আমি কিন্তু দেখি কতক্ষণ ইংলিশ কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ, আমার তো আর ইংলিশ মানে স্পিকিং এর জড়তা ছিল না, কিন্তু বলতে পারতাম। আমি অনেকক্ষণ এই যে টপিক মানে আমি নিজেই কোশ্চেন করতাম বা নিজেই একটানা ডকুমেন্টারির মতো বলতাম যে বাংলাদেশের ওয়েদারটা কেমন, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার কাছে কোন ওয়েদারটা ভালো লাগে, কোন ওয়েদার আমি কি করি, একা একা দেখতাম যে এরকম 20 মিনিট 25 মিনিট বলতাম, তারপরে বিরক্ত লাগতো অফ করে দিতাম। দেখতাম যে 20 মিনিটের একটা ভিডিও রেকর্ড হয়ে গেছে, পরে আবার নিজে এটা শুনতাম যে এখানে আমার আরো কি ইমপ্রুভ করা যাইতো, ঠিক আছে। এরকম একটা ক্রেজিনেস থাকতে হয় আপনাদের মধ্যে। আমি হয়তোবা এই ক্লাস দিয়ে খুব বেশি ইংলিশ শিখাতে পারবো না, বাট একটা ক্রেজিনেস যদি আমি তৈরি করে দিতে পারি যে আপনারা এইভাবে একা একা প্র্যাকটিস করবেন, নিজেকে একটু পাগলামি টাগলামি করতে হবে মানে বলার জন্য, তাহলে আস্তে আস্তে আপনি আসলে এই মোটিভেশনটা দিয়ে নিজের ওয়ে নিজে বের করে নিতে পারবেন। রাইট? তো যেটা করবেন, প্রথমত ভিডিও প্র্যাকটিস, সেকেন্ডলি আপনারা রেকর্ডিং, নিজের ভয়েসকে নিজে রেকর্ড করেন। হোমওয়ার্ক খুব জরুরি, হোমওয়ার্ক না করে আসলে আপনি যে কোনো জায়গায় পারফরমেন্স খারাপ করবেন। সো নিজের পিছনেই নিজে হোমওয়ার্ক করেন, নিজের ম্যাটেরিয়াল দিয়ে নিজে হোমওয়ার্ক করেন। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে অফ প্র্যাকটিস। থার্ড, যদি পান, আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে আপনারা যতক্ষণ থাকবেন সেখানে অন্যদের সাথে প্র্যাকটিস করা। আবার দেখা যাচ্ছে অনেক সময় আপনি গ্রুপে থাকতে পারছেন না, আপনার টাইম হচ্ছে না বা অন্যদের টাইম হচ্ছে না, এরকম কিছু একটা থাকতে পারে। হ্যাঁ, তো ওই সময় আপনি নিজের ওয়ে গুলোতে প্র্যাকটিস করবেন। আর থার্ড প্র্যাকটিস ওয়ে হচ্ছে আপনারা এই গ্রুপগুলোতে, যেহেতু আমাদের এখানে সব স্টুডেন্ট যারা যারা আছেন, আজকে তো যেহেতু ফার্স্ট ক্লাস আমাদের, আজকে থেকেই আমাদের গ্রুপিংটা শুরু হবে, হয়তো আগামীকালকে বা পরের ক্লাসের আগে যেটা হয়ে যাবে, যে আপনারা প্রত্যেকেই গ্রুপে থাকবেন। প্রত্যেকের গ্রুপে 5 জন 6 জন মেম্বার থাকবে, যারা তাদের সাথে আপনারা একটা টিম বন্ডিং তৈরি করবেন। নিজেরা কোশ্চেন, ধরেন একটা কেমব্রিজের বই নেবেন, কেমব্রিজের বই দিয়ে কোশ্চেন করবেন, একজন একজন আনসার করবেন। আর যেখানে আনসারে দেখা যাচ্ছে কেউ মনে হচ্ছে যেখানে একটু বেটার এটা হতে পারে, আরেকজন শেয়ার করবেন। ভুল হোক সঠিক হোক, যে আপনার ভুল ধরছে হতে পারে সেও ভুল বলতেছে, সবাই তো স্টুডেন্ট এখানে। বাট এটাতে যেটা হবে, আপনারা কনফিডেন্সটা পাবেন, 5 জনের মধ্যে কথা বলার কনফিডেন্স পাবেন, হ্যাঁ, নার্ভাসনেসটা কাটবে। এরকম আপনি যখন আরো 4 জনের ভয়েস শুনবেন আপনার চারপাশে, আপনি ইংলিশ বলার একটা মানে মুভমেন্ট পেয়ে যাবেন। সো দিস ইজ হাউ উই ডেভেলপ। ঠিক আছে, তাহলে 3টা ওয়ে বললাম প্র্যাকটিসের। এই 3টা ওয়েতে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন এক্সাম পর্যন্ত, ইনশাআল্লাহ। আর গাইডলাইনের জন্য তো ক্লাসগুলো আছে, রাইট? ক্লাসে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের খুব বেশি প্র্যাকটিস করার টাইম দিতে পারছি। আমি বেশিরভাগ কথা বলবো আপনাদেরকে, আমি আপনাদেরকে বুঝাইতে থাকবো, আপনাদের কোশ্চেন নিবো, এগুলো চলবে ক্লাসে। প্র্যাকটিস করে ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু আপনার নিজের এই ওয়েগুলো ঠিক করতে হবে। আচ্ছা, এবার ধরেন আমরা অন্য একটা টপিক পেলাম, হোম টাউন। এটা অনেকটা কমন একটা কোশ্চেন, এটা আসেই। হোম টাউন কোশ্চেন করলো, ডু ইউ লাইক টু ট্রাভেল? হোম টাউন থেকে আসলে ওই যে হোম টাউন আগের টপিক বলা হয়। আচ্ছা, টেকনোলজি, এটা আমাদের খুব ফ্যামিলিয়ার টপিক, টেকনোলজি। কোশ্চেন করছে, ডু ইউ ইউজ গ্যাজেটস অন আ ডেইলি বেসিস? ডু ইউ ইউজ গ্যাজেটস অন আ ডেইলি বেসিস? তুমি কি গ্যাজেট ইউজ করো প্রতিদিন? গ্যাজেটস মানে হচ্ছে যে ইলেকট্রনিক যে ডিভাইস গুলো, এগুলো। ওয়েল, I use many gadgets on a daily basis. In particular, I use kitchen gadgets a lot because I love to cook different kinds of dishes.
কিচেনে বিভিন্ন ইকুইপমেন্ট থাকে, এখন ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায়, গ্যাজেটস এগুলো সে ইউজ করে। Among all the gadgets that we have, I do use kitchen gadgets the most. তাহলে এটা হচ্ছে টেকনোলজির মধ্যে একটা। তারপরে বলছে, has the internet made your job or studies easier? Indeed, my schooling has been made easier by the internet. In particular, the internet has definitely provides me the right answers to all my homework and research questions in school. So yes, it indeed made life easier. So প্রথমত যারা আমরা ইংলিশ বলতে জড়তা ফিল করছি, তারা এই বাক্যগুলো দেখে দেখে, আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এটাকে দেখে দেখে আপনারা নিজেরা এই বাক্যগুলো রিড আউট করবেন। আউট লাউড রিডিং করতে হবে, হ্যাঁ, মানে জোরে জোরে রিডিং করতে হবে। জোরে জোরে রিডিং করার উপকারিতা কি? আপনি যখন জোরে জোরে কথা বলবেন, আপনার কানে আওয়াজটা যাবে, ওইটা আপনার অডিটরি ফাংশনের মধ্যে একটা ইনপুট দিচ্ছে। ওই ইনপুটটা আপনার আবার স্পিকিং আউটপুট হিসেবে কাজ করবে। ল্যাঙ্গুয়েজ সায়েন্স এটাই বলে, হ্যাঁ। তো আপনারা যখন জোরে জোরে পড়বেন এবং মিনিং বুঝবেন, তখন আপনারা ওইটা আবার স্পিকিং এ ট্রান্সফার করতে পারবেন। এত বড় বড় বাক্য কিন্তু আমাদের মুখে প্রথমেই স্মুথলি আসবে না, এই জন্য আপনারা দেখে দেখে করতে হবে, পড়ে পড়ে জড়তা কাটাতে হবে, হ্যাঁ। দেখছেন যারা আরবি পড়ে শেখে, তারা কিন্তু ওই যে বারবার হুজুরের সাথে রিপিট করে করে বলে, তাদের কি হয়, তাদের জড়তা কাটে। তারপর একসময় কিন্তু তারা মুখস্থ বলতে পারে, তাদের মুখে অ্যাপ গুলো একদম স্মুথ হয়ে যায়। সিস্টেম এটাই, ছোটবেলা থেকে এভাবেই আমরা শিখেছি, এভাবেই ভাষা শিখতে হয়, এটা করতে হবে, হ্যাঁ। এরকম এখানে অনেক টপিক আছে। এখন আমি আপনাদেরকে 10 মিনিট, এখন থেকে 10 মিনিট আপনাদেরকে কেমব্রিজের বইয়ের আগের ক্লাসে বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। আপনাদের কেমব্রিজের বই সবার থাকতে হবে ভাষা প্র্যাকটিসের জন্য। কেমব্রিজের বইগুলোতে যে চারটা টেস্ট থাকে, সেইখানে স্পিকিংটা একটু এলাবোরেট করবো। কেমব্রিজের বইগুলোতে আপনারা দেখবেন যে 4টা টেস্ট থাকে, প্রত্যেকটা টেস্টের লাস্ট পেজ হচ্ছে স্পিক। এখন আপনাদের কাছে অবশ্যই থাকবে, যদি নাও থাকে আপনারা যার যার ডিভাইসে সার্চ দিবেন যে কেমব্রিজ 15, কেমব্রিজ 18 এরকম একটা সার্চ দিবেন, দিয়ে ওটাকে পিডিএফ ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই হার্ড কপি কালেক্ট করে নেবেন খুব দ্রুত। এটা আপনাদের কোর্স ম্যাটেরিয়ালের পাশাপাশি প্র্যাকটিস ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। যেটি কেমব্রিজের বইগুলো কেমব্রিজ বের করে আমাদের প্র্যাকটিসের জন্য, সেটা আজকে থেকে সবার জন্য জরুরি। সার্চ দিয়ে বের করবেন, বের করে ওখানে যে কোয়েশ্চেন গুলো থাকে 10 মিনিট সবাই একটা না ব্যক্তিগতভাবে নিজেকে জাস্টিফাই করবেন, করে তারপরে আমি আপনাদেরকে আবার ফিডব্যাকটা নিব যে কার কি অভিজ্ঞতা এখান থেকে। কি করবেন, সেখানে আপনার সামনে শুধু কোয়েশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে না। আমার এখানে তো শুধু অ্যান্সার সহ আছে রেডিমেড। আপনারা শুধু পার্ট 1-এ যাবেন, প্রত্যেকটা টেস্টের লাস্টে যে স্পিকিং থাকে ওখানে গিয়ে দেখবেন পার্ট 1 লেখা আছে। পার্ট 1-এ 4টা করে কোয়েশ্চেন থাকে। এরকম একটা বইয়ের যদি 4টা টেস্টের 4টা কোয়েশ্চেন আপনি পড়েন, তাহলে 4 × 16টা কোয়েশ্চেন আপনি সামনে নিয়ে নিজে পড়বেন, পড়ে নিজে থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন 16টা অ্যান্সার আপনার কেমন হচ্ছে। ঠিক আছে, এইটা করে আপনি নিজের একটা অভিজ্ঞতা নেবেন এখন থেকে 10 মিনিট, যে আমি আসলে কয়টা কোশ্চেন বুঝতে পারলাম পড়ে একবারে প্রথমবার, এবং উত্তর দিতে গিয়ে আমি কি ঝামেলায় পড়লাম। আমার স্ক্রিনের ফরম্যাটটা দেওয়া আছে, আপনার এই ফরম্যাটটা দেখে অ্যান্সার দিতে পারেন। আপনার প্রত্যেকের বই আলাদা হবে দিকে। তো আপনারা নিজের মতো করে এখন থেকে 10 মিনিট এই কাজটা করবেন। এই 10 মিনিটে আমরা কোনো কথা বলছি, এখন 47 বাজে 57 পর্যন্ত। এরপরে আমি আপনাদের সাথে আবার আপনাদের এই এক্সপিরিয়েন্সটা নিয়ে ফিডব্যাক নিয়ে ডিসকাস করছি। সবাই শুরু করেন। আর যদি কারোর কাছে বই না থাকে, একেবারেই না পারেন, তাহলে হচ্ছে আপনারা জাস্ট ইসে সার্চ দেন স্পিকিং পার্ট 1। আমি এখানে স্যাম্পলটা স্ক্রিনে রাখতে চাচ্ছি, এটা সরাচ্ছি না, কারণ এটা দিয়ে অনেক অ্যান্সার দিবেন। এটা ফরম্যাটটা কপি করবেন। স্যার আমার কাছে বইটই কিছু না, এখন স্যার আমি কি করব? আপনার কাছে ফোন আছে না? জি স্যার, ফোন আছে। হ্যাঁ, ফোনে নেটে গিয়ে সার্চ দেন আইএলটিএস স্পিকিং পার্ট 1। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ এটা করা যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা আইএলটিএস এর ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা এখনো বই কালেক্ট করেননি কেন ভাই? স্যার এটা কি 18 দেব নাকি 10 থেকে দেব? স্যার আমাদের বই কত থেকে স্যার কিনতে হবে, এটা তো আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি স্যার। আচ্ছা, কেন বই নির্দেশনা দেওয়া হয় নাই? কি বলে? আমি তো গত ক্লাসেও বললাম, কে যেন প্রশ্ন করলো, বললাম যে 10 থেকে 18 পর্যন্ত। গত ক্লাসেও বলছি আমি এটা। আচ্ছা, যাই হোক, মিস হতে পারে। আপনারা কেমব্রিজ 10 থেকে 18 পর্যন্ত কিনে ফেলেন। এগুলো ছোট ছোট বই, দাম কম, খুব বেশি না, বাট আপনার নিজের প্র্যাকটিসের জন্য লাগবে। হ্যাঁ, কারণ এখন যেহেতু আইএলটিএস ক্লাস, কিন্তু আমাদের আইএলটিএস ক্লাস হয় নাই। আইএলটিএস ক্লাস শুরু মানে আমি আপনাদেরকে বিভিন্ন বই রেফার করবো এখন, যে অমুক বই থেকে এটা বের করেন, অমুক বই থেকে এটা বের করেন। আপনি যদি বলেন নাই, তাহলে কিন্তু ক্লাসের অংশ আপনি মিস করবেন। হ্যাঁ, আজকে স্পিকিং, আজকে খুব একটা আমাদের প্রবলেম হবে না।
স্যার আমাদের জিটির জন্য তো 11 থেকে 18, তাই না? হ্যাঁ, জিটিদের কিন্তু 10-এ আছে, মানে 11-র আগের বইগুলোতে লাস্টে 2টা করে টেস্ট আছে, আর 11 থেকে পুরো সেপারেট ডিফারেন্ট বই বের হয়েছে জিটিদের জন্য। 11 থেকেই কেনেন, অসুবিধা নেই। স্যার কত নম্বর পেজে গিয়ে পড়তে হবে? পেজ 33 বের করেন, পেজ 33। এটা কি ক্যামব্রিজ 10? হ্যাঁ, ক্যাম্পিং 10-এর 32 নাম্বার পেজটা বের করেন। হ্যাঁ, আচ্ছা আমি দেখুন এই পেজটা বের করবেন। হ্যাঁ, স্প্লিটিং পার্টনার দেখা যাচ্ছে?
ওকে, হ্যান্ডস আপ। মোটামুটি একটা ধারণা পেয়েছি আমরা, রাইট, যে আসলে আমি কতটুকু পারি। এটার কিছুটা উত্তর আমাদের কাছে ক্লিয়ার এখন, যে এই কোশ্চেন গুলোর উত্তর দিতে গিয়ে আমার কোথায় প্রবলেম হচ্ছে। আচ্ছা, দুই একজন একটু বলেন, আর দুই একজনের উত্তরের মধ্যে অনেকের উত্তর চলে আসবে আমার, হ্যাঁ। এই জন্য কোশ্চেন দুই একজন একটু বলেন যে আসলে কি প্রবলেম হচ্ছে। সবারটা তো নেওয়া পসিবল না, হ্যাঁ। এই জন্য আমরা কিছু ডেমো চালাই। বলেন। বিষয় হচ্ছে আমি যে প্রশ্নগুলো এখানে পার্ট 1 এ আমরা দেখেছি, জি, প্রশ্নগুলো আমার কাছে খুব রিলেভেন্ট মনে হয়েছে, কিন্তু আসলে আমরা যেটা বলতে চাই আমি সেটা মুখে আসতেছে না, বা কোথায় যেন আটকে যাচ্ছে আর কি কথাগুলো, এরকম মনে হয়। আচ্ছা, তবে আমি যদি এটা একটু প্র্যাকটিস করি আমার মনে হয় প্রবলেমটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। যেমন দেখেন এখানে ফার্স্ট কোশ্চেনটা, হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ডস। উইকেন্ডস এর মিনিংটা সবাই জানেন, রাইট? আশা করি সবাই জানেন, কেউ না জানলে বলতে পারেন। আচ্ছা, উইক মানে সপ্তাহ, এন্ডস মানে শেষ, এন্ড মানে শেষ, উইকেন্ড মানে সপ্তাহের শেষ। তার মানে সপ্তাহের শেষে যে আমাদের ছুটি থাকে, এক সপ্তাহ পর পর আমরা যে একটা ছুটি পাই, ওটা হচ্ছে উইকেন্ডস। সাপ্তাহিক ছুটিকে উইকেন্ডস বলে, হ্যাঁ। তাহলে হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ডস, তুমি তোমার সাপ্তাহিক ছুটিটাকে কিভাবে স্পেন্ড করো, কাটাও, কিভাবে সাপ্তাহিক ছুটিটা কাটাও। আচ্ছা, এখন প্রথমত কথা হচ্ছে আপনি কিন্তু জানেন আপনি কিভাবে কাটান, এটা কিন্তু আরেকজনের কাছ থেকে জানার দরকার নেই বা গুগলে সার্চ দেওয়ার দরকার নেই। আমরা কিন্তু আমাদের নিজের এই উত্তরগুলো জানি সবই, কিন্তু বলতে গিয়ে হয়তো বাক্যটা সাজাতে পারছি না, ইংলিশটা মুখ দিয়ে বের হচ্ছে না, এই প্রবলেমগুলো কিন্তু অনেকেরই হচ্ছে। যেমন আলী হোসেন ভাই তাই বললো। এখন ওই যে আমরা যে ফরম্যাটে যদি যাই, প্রথমে কি একটা কানেক্টর, একটা ফ্রেজাল এক্সপ্রেশন, ওয়েল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এরকম একটা কিছু দিয়ে শুরু করলাম। আমি বললাম ফ্র্যাঙ্কলি স্পিকিং আই স্পেন্ড মাই উইকেন্ডস, উত্তরে চলে আসলাম। কোন কোয়েশ্চেন করছে হাউ ডু ইউ স্পেন্ড, তাহলে ইউ এর জায়গায় আই দিলাম। আমি একদম আপনাদেরকে বাক্য গঠন থেকে বলতেছি কিন্তু, হ্যাঁ, কারণ যারা পারেন তাদের আসলে এখানে আমার উত্তর শোনার দরকার নেই, যারা পারেন না আসলে তাদেরই শেখা দরকার এখান থেকে। পার্ট 1, হাউ ডু ইউ স্পেন্ড, ইউ স্পেন্ড যদি হয়, আমি উত্তর দেওয়ার সময় তার ইউ দিয়ে বলবো না, আমি বলবো আই স্পেন্ড। আই ইউজুয়ালি স্পেন্ড মাই উইকেন্ডস বাই রিল্যাক্সিং এট হোম, বাসায় আমি রিল্যাক্স করে কাটাই। অথবা আই স্পেন্ড মাই উইকেন্ডস বাই ভিজিটিং নিউ প্লেসেস। তাহলে আই ইউজুয়ালি স্পেন্ড, কোয়েশ্চেন থেকে নিলাম অ্যান্সার, আই ইউজুয়ালি স্পেন্ড মাই উইকেন্ডস বাই কিছু একটা। আপনি বললেন, তাহলে প্রথম অ্যান্সারটা যেটা বলছিলাম, আই ইউজুয়ালি স্পেন্ড মাই উইকেন্ডস বাই রিল্যাক্সিং এট হোম, বিকজ এবার আমার অ্যান্সার হয়ে গেল। অ্যান্সারের পরে কি দরকার, ওটা এক্সপ্লেনেশন অথবা রিজন। বিকজ আমি রিজন বলছি, বিকজ আই এম সো টায়ার্ড আফটার ওয়ার্কিং a full week, a whole week. That's why on the weekends I don't go out. Simple. 3 থেকে 4 বাক্য, ডান। এর চেয়ে বেশি বলা দরকার। সাজিয়ে গুছিয়ে নেন, অল্প অল্প করে মুখ দিয়ে একটা একটা করে বাক্য বের করার চেষ্টা করবেন। প্রথমে কি বললাম, honestly speaking বা to be honest বা frankly speaking, I usually spend my weekends by relaxing at home because I am so tired after working a whole week. রিজন হয়ে গেল। তারপরে দ্যাটস ওয়াই, এটা হচ্ছে লুক ব্যাক, সামারি লাইন। দ্যাটস ওয়াই আই ডোন্ট গো আউটসাইড অন দ্য উইকেন্ডস। ঠিক আছে, এখন এটা আসতেছে না মানে আসবে না এমন না, অনেকেরই কিন্তু এভাবে আসে নাই, তাই না? অনেকেই এক বাক্য বলে আটকে গেছেন, পরে কি বলবেন মানে ভাবতে পারছেন না, অথবা অনেকে আনসার মাথায় সাজাইছেন কিন্তু ইংলিশ করতে পারছেন না, এরকম। তো এই জন্য আপনাকে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে এখন নিজেকে ইনভলভ করতে হবে। গ্রুপে আমাদের যে গ্রুপের আড্ডা তৈরি করা হচ্ছে, এটাতে আপনারা অ্যাড হবেন, এক। দ্বিতীয়ত আপনাদেরকে আমি আরো যে 2টা বলে দিলাম, সেখানে আপনারা ইউটিউবে এই যে আমি আনসার গুলো এখন বলে দিচ্ছি, ইউটিউবে অবশ্যই এরকম বলা আছে, সেখানে আপনারা শুনবেন, কপি করবেন, শুনবেন, কপি করবেন। চিন্তা করেন একটা বাচ্চা যদি কার্টুন দেখে দেখে ইংলিশ বলা শিখে, যে বাচ্চার কোনো বোধ বুদ্ধি হয় না এখনো, সে দুনিয়াদারি বুঝেই না, খালি শুনে আর বলে, তার মানে ওর বাইরে আর কিছু চিন্তাই করে না। তো আপনি যদি স্পিকিং শিখতে চান, শুনে ওইটা দিয়ে
এখন আপনি বলেন যে আমি তো শুনি কিন্তু বুঝি না। আরে ভাই, ওই বাচ্চাটা কি বুঝতো ইংলিশ? যে বাচ্চাটা ঠিকমতো কথা বলা শিখে নাই, ও কি ইংলিশটা কোনো মাধ্যমে আগে বুঝছে তারপর ইংলিশ শোনা শুরু করছে? এই মিসকনসেপশন থেকে বেরিয়ে আসে। এগুলো হলো শয়তানের নুরানি ধোঁকা, আপনাদেরকে ধোঁকায় ফেলে রাখে শয়তান। যে আমি তো ইংলিশ শুনে বুঝি না, তাহলে কি শুনবো, কিভাবে শিখবো? একটা বাচ্চা যখন ইংলিশ কার্টুন দেখে কথা বলা শুরু করছে, ও কিন্তু ইংলিশ আগে বুঝতো না। ও কিন্তু শোনা যখন শুরু করছে, না বুঝতে বুঝতেই শুনতে শুনতে বুঝে গেছে। তো আপনার কেন পিছন থেকে কেউ একজন বলতেছে ভাই তুমি তো ইংলিশ বোঝো না, তো শুনলেও যেহেতু বুঝতেছো না লাভ নেই। এই ট্র্যাপে পড়া যাবে না, সহজ ইংলিশ শুনবে। আপনাকে কিন্তু প্রথমে আমি বারাক ওবামার লেকচার শুনতে বলি নাই, বা বিবিসি সিএনএন এর নিউজ শুনতে বলি নাই। এরকম যারা ঢালাও ভাবে বলে দিবে তাদের কথা শোনা যাবে না, যে বিবিসি সিএনএন এর নিউজ দেখো। না, নিউজ দেখে আপনার ইংলিশ স্পিকিং হবে না। কারণ খবরে যে কথা বলে আর কবরে যে কথা বলে, এগুলো আমাদের ডেইলি লাইফে কাজে লাগবে না। খবরের কথা কিন্তু আমাদের ডেইলি লাইফের মতো না। হ্যাঁ, এগুলো হচ্ছে একদম মানে খুব প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি দেখবেন হচ্ছে ডেইলি লাইফের কনভারসেশন গুলো একদম বেসিক থেকে যদি চান, আপনাদের একটা চ্যানেল ইয়া করি, সার্চ করবি। হ্যাঁ, একদম বেসিক, মানে এর চেয়ে বেসিক আর হয় না স্পিকিং ইংলিশে। একদম ব্রিটিশদের করা অক্সফোর্ড ডেইলি ইংলিশ কনভারসেশন, নামটা মনে থাকবে? অক্সফোর্ড ডেইলি ইংলিশ কনভারসেশন, গ্রুপে লিখে দেওয়া হবে। হ্যাঁ, অক্সফোর্ড ডেইলি ইংলিশ কনভারসেশন, এটা ইউটিউবে সার্চ দিবেন। এটা একদম বেসিকের জন্য দিলাম, একদম মানে নাপা প্যারাসিটামলের মতো ট্যাবলেট। ইংলিশে ব্যথা হইলেই ভরা পেটে একটা খেয়ে নেবেন, একটা কাজ না হলে দুইটা খাবেন। ঠিক আছে, তারপরে এবার বলেন, আর কারোর কোনো ব্যতিক্রম কোশ্চেন আছে? এতক্ষণ যেটা উত্তর দিলাম কি বললেন স্যার? ডেইলি নিউজ, ডেইলি ইংলিশ কনভারসেশন। ঠিক আছে, জি স্যার ঠিক। আচ্ছা, এতক্ষণ যে ওই কোশ্চেনের আনসার বললাম, তাতে অনেকের আনসার চলে আসছে। এবার বলেন বাইরে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, মানে আছে। বলেন। বিষয়টা হচ্ছে এই পার্ট ওয়ানে দেখা যায় খুব সিম্পল কোশ্চেন করে, কিন্তু আনসারটা আমি মানে অ্যাকচুয়ালি যেভাবে দেওয়া দরকার বা ওরকম মানে তথ্যটা আমার কাছে ক্লিয়ার না, মানে তখন মানে এরকম প্রবলেম ক্ষেত্রে আমাদের কি করা উচিত? এখানে পার্ট ওয়ান তো আসলে, পার্ট ওয়ানটা তো আসলে খুব ছোট একটা পার্ট। এখানের আইডিয়া গুলো আপনার কাছে আসলে থাকবে, এটাই ধরে নেওয়া হবে। পার্ট থ্রি যদি যান তাহলে কি বলবেন বলেন? 3-4টা ক্লাস পরে তো পার্ট থ্রিতে চলে যাব। এখন হ্যাঁ, আইডিয়া আমাদের ঘাটতি থাকাটা স্বাভাবিক, কারণ সবার কাছে সব রকম আইডিয়া থাকবে না, এটাই খুবই নর্মাল, তাই না? অনেক কোশ্চেনের উত্তরে আপনারা দেখবেন খুব ভালো আইডিয়া আছে আপনার কাছে, আপনি বলতে পারছেন, আপনার মাথায় অনেক কিছু আসছে। আবার অনেক কোশ্চেনের আনসার দেখবেন যে তেমন কিছু বলার খুঁজেই পাচ্ছেন না। এটা খুব নর্মাল, ম্যান টু ম্যান ভ্যারি করে। এটার জন্য আমি বলবো যে কমন যে টপিক গুলা, এই টপিক গুলো নিয়ে নিজে নিজে, যেমন এখানে ধরেন উইকেন্ড নিয়ে কোশ্চেন আনসার আছে, এটা নিয়ে আপনি নিজে নিজে কিছুক্ষণ চিন্তা ভাবনা করেন যে কি কি বলা যায়। হ্যাঁ, তারপরে যদি একান্তই আনসার না পান, এটা বললে আবার আপনারা দেখবেন যে মানে এটার বাইরে আর যাইতেই পারতেছেন না, নিজে থেকে চিন্তাই করবেন। যেটা করতে পারেন যে আপনার বইয়ের নাম দিয়ে, বইয়ের নাম ধরেন, এটা বইয়ের নাম বলতে হচ্ছে কেমব্রিজ 10, এটা কেমব্রিজ 10 স্পিকিং টেস্ট 1 কোশ্চেন আনসার। গুগলে এটার নাম দিয়ে লিখলেই আপনার অ্যান্সার সহ চলে আসে। এখন এটা বলে দিয়ে তো একটা বিপদে পড়লো, আপনারা তো এখন এটাই করবেন, খালি নিজে আর কিছু চিন্তাই করবেন না। না স্যার, এটা আমরা আমাদের মতো করে বানাবো ইনশাআল্লাহ আনসারগুলো। এখানে যেহেতু পার্ট ওয়ানে আপনার ব্যক্তি রিলেটেড কোশ্চেন, এগুলো আপনাদের জানা থাকবে। হ্যাঁ, কোনোটা একটু কম বলা যায়, কোনোটা একটু বেশি বলা যেটা হতে পারে, বাট একদমই জানেন না, এটা পার্ট ওয়ানে হবে না, পার্ট থ্রিতে গিয়ে ওটা হতে পারে। আই অ্যাকসেপ্ট, হ্যাঁ, যে পার্ট থ্রিতে এরকমটা হবে অনেক, বাট পার্ট ওয়ানে এগুলো খুব ইজি। তারপরে আপনারা যদি প্রতিদিন ভিডিও গুলো দেখেন, যে স্পিকিং এর যে ভিডিওগুলো 7, 8, 9 ব্যান্ডের, এগুলো দেখলে দেখবেন অনেক টপিকের অ্যান্সার সেখানে বলে দিতে, শুনতে শুনতে আপনার আইডিয়া গুলো হয়ে যাবে। আপনি যদি 50টা টপিক নিয়ে এরকম কনভারসেশন শুনেন, তাহলে আপনার যে বিষয়গুলো আইডিয়া একটু কম ছিল, ওগুলো এমনিতেও বেড়ে যাবে। তারপরে আমাদের শামসুজ্জোহা, হ্যাঁ হ্যাঁ স্যার কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন শামসুজ্জোহা ভাই। कुछ कहना चाहते हो? বলবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু সামারি করি, আসেন। ফার্স্ট স্পিকিং পার্ট 1, আমাদের 3টা পার্ট স্পিকিং এ, আজকে আমরা পার্ট 1 এর ক্লাস করলাম। 3টা পার্টের আমরা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন পাবো। আজকে জাস্ট এতটুকু শুনলাম, 3টা পার্টের এক্সামে এখানে পার্ট 1 এ আমরা 5 থেকে 6 মিনিটের একটা কনভারসেশন থাকবো এক্সামিনারের সাথে। প্রথমে এক্সামটা শুরু হবে হচ্ছে আপনার কিছু ইন্ট্রোডাক্টরি কোশ্চেন দিয়ে,
নেম, প্রফেশন, এগুলো দিয়ে তারপরে এক্সামিনার এরকম টপিকে চলে যাবে। টপিকে দুইটা টপিকে সাধারণত 6 থেকে 8টা 10টা কোশ্চেন করতে পারে। যেমন এখানে একটা টপিক দেখতে পাচ্ছেন উইকেন্ডস। এই কোশ্চেন গুলো খুব সেলফ রিলেটেড হয়, আপনার ব্যক্তির লাইফ রিলেটেড হবে, আপনি অ্যান্সার গুলো জানবেন। আর অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে, সাজানোর ক্ষেত্রে আমরা 3 থেকে 4টা বাক্যে অ্যান্সার সাজাবো। এই অ্যান্সার সাজানোর ফরম্যাটটা আমার একটু আগে পিডিএফ আপনাদের দেখাচ্ছিলাম, ওইখানে দেওয়া আছে, আপনারা পিডিএফটা পাবেন। ওই ফরম্যাটটাতে আপনারা অর্গানাইজড ওয়েতে অ্যান্সার দিতে পারবেন। আপনারা যদি ওইখানে সবগুলো টপিক পড়ে ফেলেন এবং ওইগুলো নিজে থেকে বলার চেষ্টা করেন, আপনার আইডিয়ার অভাব হবে না। হ্যাঁ, এখানে অনেক টপিক আছে এবং সব টপিকের অ্যান্সার যেহেতু দেওয়া, তার মানে আইডিয়া ওখানে আছে, এটা একটা বিষয়। তারপরে আপনি এখন ইন জেনারেল যদি স্পিকিং শিখতে চান, আইএলটিএস এর কথা মাথা থেকে সরিয়ে আপনি ইংলিশে কথা বলা শিখতে চান, তাহলে আপনার এখন থেকে একটা লং জার্নিতে প্রতিদিন ভিডিও দেখে দেখে ওদের সাথে বলা বা অডিও কিছু শুনতে থাকা, যেগুলো আপনি বুঝেন সহজ ইংলিশ, এবং নিজের কথা, ছোটখাটো কথাবার্তা নিজে থেকে বলে বলে রেকর্ড করা, আর আমাদের যে গ্রুপগুলো করে দেওয়া হবে এগুলোতে প্র্যাকটিস করা। এই প্র্যাকটিস রেগুলার চালাতে হবে প্রতিদিন, এরকম 1.5-2 ঘন্টা ইংলিশ স্পিকিং এর সাথে আপনার সময় স্পেন্ড করতে হবে মিনিমাম। ঠিক আছে, আই থিঙ্ক দ্য ক্লাস ইজ ডান হিয়ার। কারো কোনো আর কোশ্চেন আছে? স্যার অনলাইনে কি এআই এর কোনো মাধ্যম আছে যার দ্বারা শেখা যেতে পারে যে আমি স্পিকিংটা কতটুকু কার্যকরী বলতে পারছি? হ্যাঁ আছে, আপনি চ্যাটজিপিটির সাহায্যে নিতে পারবেন। এটা আমাদের আইটি এক্সপার্ট রফিক আপনাদের ক্লিয়ার করবে যে আপনি অনলাইনে কিভাবে নিজেদের অ্যাক্সেস করবেন। এইবার আসেন আমরা, স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। বিষয় হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব বা আমরা যারা প্রায় টুকটাক বলি, কিন্তু দেখা যায় যে সেখানে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক থাকে। আচ্ছা এই ভাই, বিষয়টা আমি থামাই দিই, দাঁড়ান। আপনি বলা শুরু করার আগে গ্রামারের চিন্তা করলে আপনার বলতে পারবেন, আপনি বলতে থাকেন, কথা বলা শুরু করেন, গ্রামার মিস্টেক পরে। আমরা বাংলা বলা শুরু করার আগে গ্রামার নিয়ে ভাবছি না ইংলিশ স্যার। শুরু করার আগে গ্রামার নিয়ে ভাবেন কেন? এটি আমাদের একটা রোগ, গ্রামার নিয়ে ভাবতে গিয়ে কথাই বলি না। আমরা তো মাতৃভাষা গ্রামারের ভুল চিন্তা করে কোনো বলি নাই, তো এটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলেন, কথা বলা শুরু করেন। গ্রামারের ভুল হলে হবে, ওটা 25% মার্ক, আপনি বাকি 75% করেন। গ্রামারের ভুল নিয়ে ওয়ারিড বেশি থাকলে ভুল হয়। আচ্ছা, এইবার ফাইনালি এখন আমার লেকচারের কনক্লুশনে চলে আসছি। আমরা এই যে স্পিকিংটা করব 14-15 মিনিটের একটা স্পিকিং টেস্ট, এখানে কি কি অ্যাসেস করা হবে আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি। এটা যদি এক্সামিনারের পার্ট, বাট আপনার ইমপ্রুভমেন্ট আপনি যেন বুঝতে পারেন, সেজন্য এখানে এই যে স্ক্রিনটা দেখেন, এখানে 4টা জিনিস আছে। এই যে প্রথম বক্স, এটা হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সের বক্স, এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স মানে শব্দ ভোকাবুলারি, এটা হচ্ছে গ্রামার, যে আলী হাসান ভাই যে প্রশ্নটা করলেন যে গ্রামার, আর আরেকটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এই 4টা জিনিসে আপনার স্কোরিংটা হবে। দ্যাট মিনস আপনি যে কথাটা বলবেন, এক্সামিনার আপনার কথার মধ্যে 4টা জিনিসকে খুঁজে খুঁজে দেখবে যে আপনার কোনটা কেমন। প্রথমটা আসি, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সটা কি? এটা হচ্ছে আপনি যে কথা বলছেন, এই কথাটা কি স্মুথ নাকি আপনি করে মামলিং করছেন, খালি আটকে যাচ্ছেন, এটা হচ্ছে ফ্লুয়েন্স। আর কোহেরেন্স হলো আপনার কথাটা কতটা লজিক্যাল, মানে আপনার কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হচ্ছে কিনা, আপনার অ্যান্সারটা পর্যাপ্ত কিনা, অ্যাডিকুয়েট কিনা, এগুলো হচ্ছে কোহেরেন্স। হ্যাঁ, মানে প্রশ্ন অনুযায়ী অ্যান্সার হওয়া, পর্যাপ্ত অ্যান্সার দিতে পারা, হ্যাঁ, প্রাসঙ্গিক থাকা, এগুলো হচ্ছে কোহেরেন্স। তাহলে ফ্লুয়েন্স এবং কোহেরেন্স এটাতে 25% মার্ক। লেক্সিক্যাল রিসোর্স, আপনি যে শব্দগুলো ইউজ করেন, ভোক্যাবগুলো ইউজ করবেন, এই ভোক্যাবগুলো ঠিকঠাক আছে কিনা, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এটার জন্য 25% মার্ক। গ্রামারের রেঞ্জ অ্যাকিউরেসি, গ্রামারের ব্যবহারটা ঠিকঠাক আছে কিনা, এটার জন্য 25% মার্ক। প্রোনাউন্সিয়েশন, আপনার উচ্চারণটা কোনো জায়গায় এমন ভুল হচ্ছে কিনা যেটার কারণে কথা বোঝা যায় না বা হাস্যকর হয়। ফর এক্সাম্পল, আপনি পিপল, একটা শব্দ আছে পিপল, এখন আপনি পিপলকে একটু নোয়াখালীর মতো করে পিপল বললেন, তখন প্রোনাউন্সিয়েশন একটা পেনাল্টি পাবে। এরকম হাস্যকর উচ্চারণ না হলে প্রোনাউন্সিয়েশন অসুবিধা হবে না। ঠিক আছে, এই হচ্ছে 4টা জায়গা, 4টাতে 25-25 করে স্কোরিং। এটা ডিটেলসটা আবার, এটা যেহেতু এক্সামিনারদের পার্ট, ডিটেলস লেখা আছে যে 6 স্ট্যান্ডার্ড ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সটা কেমন, মানে একজন 6 পাওয়া ক্যান্ডিডেটের ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সটা কেমন হচ্ছে, লেক্সিক্যাল রিসার্চ কেমন হচ্ছে, গ্রামার কেমন হচ্ছে, এরকম এখানে 9 পর্যন্ত আছে। এটা পাবলিক ভার্সন, আইএস স্পিকিং ব্যান্ড ডেসক্রিপ্টরস, এটা লিখে আপনি সার্চ দিলেও পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে এই লেখাটা আইএস স্পিকিং ব্যান্ড ডেসক্রিপ্টরস, এটা পাবলিক ভার্সন, এটা আপনি গুগল লিখলে পেয়ে যাবেন। এখানে দেখেন এই যে 9 তারপরে 8, তার মানে 9 ব্যান্ডের
ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সটা কেমন এটার ব্যাখ্যা এখানে আছে। লেক্সিক্যাল রিসোর্স 9 ব্যান্ডের কেমন, মানে শব্দ চয়নটা 9 ব্যান্ড স্কোরারের কেমন এটার ব্যাখ্যা এখানে আছে। এইভাবে করে 8, 7 এরকম করে একদম 1-0 পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, এই হচ্ছে 4টা জিনিস। তাহলে কি কি? ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, এটাতে আপনার 25% মার্ক। লেক্সিক্যাল রিসোর্স মানে শব্দ, ভোকাবুলারি, আপনি কত স্মার্ট ভোকাব ইউজ করতে পারেন, অদ্ভুত ভোকাব না, কঠিন ভোকাব না, স্মার্ট ভোকাব। হ্যাঁ, স্মার্ট ভোকাবুলারি। দেন গ্রামারের রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি আর প্রোনাউন্সিয়েশন। যারা খুব গ্রামার নিয়ে ওয়ারিড তারা দেখেন গ্রামার কিন্তু 25% মার্ক। আপনার বাকিগুলো কিন্তু আরো বেশি সমস্যা আছে, এটাকে ঠিক করেন। ঠিক আছে, আর প্রথমে ওয়ারিড হওয়ার কিছু নেই, বলা শুরু করেন। বলতে থাকলে একটা বাচ্চা কথা বলার সময় কিন্তু ভুলভাল হয় টুকটাক, সে কিন্তু শুনতে শুনতে আস্তে আস্তে ওগুলো ঠিক করে ফেলে। ভালো ইংলিশ শুনতে থাকেন, গ্রামারের ভুল এমনি কমে আসবে। ঠিক আছে, অলরাইট। আলহামদুলিল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আজকে এখানে শেষ করছি। আরেকটা নোটিস হচ্ছে, আমাদের ক্লাস আইএলটিএস এর ক্লাসটা এখন থেকে শনি সোমবুধ, গ্রাফিক্স স্যার আপনাদের সাথে আলোচনা করেছি না জানি না, শনি সোমবুধ, এবং ক্লাসটা রাত 9টায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, কারণ অনেক রাত হয়ে যায়। রাত 9টা থেকে জি স্যার এই টাইমটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর ফার্দার ডিসকাশনের জন্য গ্রুপিং এর ব্যাপারটা আছে, রফিক স্যার আপনাদেরকে কোঅপারেট করবে, গাইড করবে। আমি তাহলে লিভ নিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়েনিং মি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর নাইস প্রেজেন্টেশন। আজকে স্পিকিং এর এখানে ক্লাস শেষ। আমাদের সেকেন্ড পর্ব হচ্ছে গ্রুপিং করে দেওয়া, নাকি আজকে থেকে গ্রুপিং করবে নাকি 3টা ক্লাসের পরে গ্রুপিং করলে ভালো হবে, কোনটা? পরে গ্রুপিং করলে ভালো হবে। হ্যাঁ, 3টা ক্লাস করলে গ্রুপিং করলে ভালো হয়, একটু শিখে নেন। আচ্ছা, কাল থেকে গ্রুপিং শুরু হবে, কাল থেকে গ্রুপিং শুরু হবে। আর বিষয় কতগুলো আছে, আপনাদের সবাই তো রেজাল্ট, সবাই তো মক টেস্ট দেন না, এটা একটা সমস্যা। কারণ আমরা চেয়েছিলাম যে মক টেস্টটা যদি দেন তাহলে এটা স্কোরিং অনুযায়ী আপনাদের একটা গ্রুপ করে দিলে ভালো হতো। এখন অ্যাসেসমেন্ট করাই মুশকিল হয়ে গেছে, মাত্র 21 জন মাত্র পরীক্ষা দিয়েছেন। তো ঠিক আছে, মানে আজকে ক্লাস শেষ, যারা বিজি আছেন তারা লিভ নিতে পারেন। আজকে অন্য যারা থাকবেন আমরা অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা ক্লাস অলরেডি শেষ, আমি এখানে স্টপ করে দিচ্ছি। ভিডিও রেকর্ডিংটা আপনার ক্লাসরুমে পেয়ে যাবেন।